আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে রসায়ন একাডেমির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। অর্থাৎ যারা আমাদের আজকে লাইভ ক্লাসে অ্যাটেন্ড করছো, আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের অধ্যায়ের একেবারে শেষ পর্যায়ে অবস্থান করবো। তো এখানে তো সাউন্ড ইউজ আওয়াজ হয় না। এই যে 3 নম্বর যাই হোক, আমরা গত ক্লাসে তোমাদের মনে আছে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে আমাদের তোমাদের মনে আছে আমরা বিয়ার ল্যাম্বার্টের সূত্র শুরু করছিলাম এবং গত ক্লাসে আমরা প্রথমে ল্যাম্বার্টের সূত্রটা আলোচনা করছিলাম, তোমাদের মনে আছে? তো খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে ল্যাম্বার্টের সূত্রটা বলছিলাম এবং আমাদের এই যে সূত্রটার কথা বলছিলাম এটা হলো এমন একটা সূত্র যে সূত্রের মাধ্যমে আমরা আমাদের বর্ণালী মিতি অর্থাৎ আমাদের বর্ণালীকে কাজে লাগিয়ে একটা লঘু দ্রবণের কনসেন্ট্রেশন কত এটা বের করার জন্য আমরা এই সূত্রটা আমরা আলোচনা করছিলাম। তো সেক্ষেত্রে আমরা গত ক্লাসে তোমাদের বলছিলাম ল্যাম্বার্টের সূত্রটা ছিল এরকম, A is proportional to N, মনে আছে? এখানে এলটা হলো থিকনেস বা পাথ লেন্থ, অর্থাৎ আমাদের পুরুত্ব, অর্থাৎ মাধ্যমের পুরুত্ব যদি বেশি হয় তাহলে শোষণ মাত্রাটা বেশি হবে, মাধ্যমের পুরুত্ব যদি আমাদের কম হয় তাহলে শোষণ মাত্রাটা আমাদের কম হবে। তো এটা নিয়ে আমরা ডিটেলস গত ক্লাসে আলোচনা করছিলাম। আজকে আমরা এখানে আমাদের বিয়ারের সূত্রটা আলোচনা করব। তাহলে তোমরা লেখো বিয়ারের সূত্র। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুব ভালো করে খেয়াল করবা, আমরা যে বিয়ারের সূত্রটা আলোচনা করব একই রকম সূত্র, শুধুমাত্র বিজ্ঞানী ল্যাম্বার্ট আমাদের মাধ্যমের পুরুত্বের কথা বলছিল, এখানে আমাদের এল এর কথা বলা হয়েছিল, অর্থাৎ কনসেন্ট্রেশন ঠিক থাকবে, শুধু লেন্থ চেঞ্জ করছিল। আর বিজ্ঞানী বিয়ার আমাদের মাধ্যমের লেন্থটাকে ঠিক রেখে শুধু কনসেন্ট্রেশন ঘনমাত্রা চেঞ্জ করছে। তাহলে ঘনমাত্রা চেঞ্জ করলে ঘনত্বের সাথে আমাদের আলোর শোষণ মাত্রার সম্পর্ক সূচক যে সূত্রটা, তাকে আমরা বলতেছি বিয়ারের সূত্র। এবং সূত্রটা হলো এরকম, এই ক্ষেত্রে A is proportional to C, দেখছো? এই ক্ষেত্রে কিন্তু আমাদের পথ লেন্থ ফিক্সড, অর্থাৎ মনে করো একটা পাত্র, এই পাত্রের ক্ষেত্রে লক্ষ্য করে একটু, এই হলো সেই সেল বা কোষ বা পাত্র, এই পাত্রের ক্ষেত্রে মাধ্যমের পুরুত্ব দেখো ফিক্সড L, জাস্ট শুধু আমরা এখানে কনসেন্ট্রেশন চেঞ্জ করব। মনে করো একটা কনসেন্ট্রেশন C1 নিলাম, একটা কনসেন্ট্রেশন C2 নিতে পারি অথবা C3 নিতে পারি। মনে করো এখানে C1 যে ঘনমাত্রাটা আছে, মনে করো এই ঘনমাত্রাটা হলো 0.01 মোলার, এর মানে হচ্ছে 1 লিটারে 0.01 মোল দ্রবের মধ্যে আছে। যদি আমরা 0.02 মোলার নিই, দেখছো ঘনমাত্রাটা চেঞ্জ করছি, তার মানে হচ্ছে 1 লিটারের মধ্যে 0.02 মোল পদার্থ বা দ্রব আছে এখানে। ঘনমাত্রাটা আবার চেঞ্জ করলাম 0.03 মোলার, তার মানে হচ্ছে 1 লিটারের মধ্যে 0.03 মোল দ্রব এর মধ্যে আছে। তাহলে বলো তো, আমরা যদি একটু খেয়াল করো, দেখো ঘনমাত্রা আস্তে আস্তে চেঞ্জ করছি, দেখো আমরা ঘনমাত্রা চেঞ্জ করছি। এখানে প্রাথমিক ঘনমাত্রা আমরা দেখো একটা ঘনমাত্রা ছিল 0.01 মোলার, এর মানে হচ্ছে 1 লিটারের মধ্যে 0.01 মোল দ্রব। পরেরটা দেখো ঘনমাত্রা বাড়িয়েছি, পরেরটার ঘনমাত্রা আরো বাড়িয়েছি। তাহলে আমি কি বলতে পারি, ঘনমাত্রা যদি বাড়ায় এখানে তাহলে মোল সংখ্যা বাড়বে, মোল সংখ্যা যদি বাড়ে তাহলে অণুর সংখ্যা বাড়বে, অণুর সংখ্যা যদি বাড়ে তাহলে শোষণ মাত্রা বাড়বে। তার মানে আমি একটু কাল্পনিক কথা বলি, মনে করো 0.01 মোলার, এর মানে হচ্ছে ধরে নিলাম 1 লিটারের মধ্যে মনে করো একটা মাত্র অণু আছে। তাহলে বলতো একটা মাত্র অণু থাকলে সেই অণুটা বাইরে থেকে যে আলো রশ্মি এর উপর আপতিত হবে, ওই আলোর ইন্টেন্সিটি, সেই আলো যখন এর উপর আপতিত হবে তখন আমাদের ওই অণুটা সেই আলোটাকে শোষণ করবে, অর্থাৎ অ্যাবজর্বেন্স এ পাবে। মনে করো আমরা পরের যে ঘনমাত্রাটা 1 লিটারের মধ্যে মনে করো 2টা অণু আছে, তাহলে বলতো 1 লিটারের মধ্যে একটা অণু থাকলে সে যে পরিমাণ আলোক রশ্মি শোষণ করবে, ওই দ্রবণের মধ্যে যদি 2টা অণু থাকে তাহলে সে বেশি পরিমাণ আলোক রশ্মি শোষণ করবে। যদি আমরা পরের ঘনমাত্রার জন্য যদি 3টা অণু থাকে, তাহলে এর মধ্যে আমাদের অণুগুলো
তিনটা অণু হওয়ার কারণে পূর্বের চেয়ে বেশি পরিমাণ আলো শোষণ করবে। তার মানে বোঝা গেল যে ঘনমাত্রা বাড়ালে আলো শোষণ মাত্রা বৃদ্ধি পায়, তাহলে সম্পর্কটা হলো সমানুপাতিক। এবার আমরা অবশ্যই সূত্রটা লিখতে পারবো, পথ লেন্থ ফিক্স, জাস্ট ঘনমাত্রা চেঞ্জ করবো, শোষণ মাত্রা চেঞ্জ হবে, তাহলে অবশ্যই এটাকে গাণিতিকভাবে প্রকাশ করা যেতে পারে। তো লেখো সূত্রটা একটু লেখো। লেখো কোনো দ্রবণের মধ্যে দিয়ে একবর্ণী আলোক রশ্মি চালনা করলে, কোন দ্রবণের মধ্যে দিয়ে একবর্ণী আলোক রশ্মি চালনা করলে দ্রবণের ঘনত্বের সাথে আলোকের তীব্রতা হ্রাসের হার, কোন দ্রবণের মধ্যে দিয়ে একবর্ণী আলোক রশ্মি চালনা করলে দ্রবণের ঘনত্বের সাথে আলোকের তীব্রতা হ্রাসের হার আলোকের তীব্রতার সমানুপাতিক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো যে কেন আলোকের তীব্রতার সমানুপাতিক। আমরা একটা অনুষ্ঠানে খাবার টেবিলে আমাদের খাবার পরিবেশনের ক্ষেত্রে এটা ব্যাখ্যা করছিলাম, তোমাদের মনে আছে যে খাবার যখন প্রাথমিক অবস্থায় আনা হয় বেশি থাকে, সবার প্লেটে বেশি বেশি খাবার থাকে। যদি দ্বিতীয়বার আবার খাবার আনা হয় সেখানে উপাদান, মাংস, তারপর এগুলোর পরিমাণ কম থাকে। দেখবা দ্বিতীয়বার খাবার আনার পর খাবারের পরিমাণটা কম থাকে, ফলে দ্বিতীয়বারে কিন্তু আমরা যে খাবার পরিবেশন করা হয় প্রত্যেকের পাত্রে কিন্তু কম কম পরিমাণ খাবার থাকে। তার মানে খাবার যত বেশি দেওয়া হবে আমাদের খাবার গ্রহণের প্রবণতা তত বেশি হবে। খাবার যদি কম দেওয়া হয়, খাবার যদি কম পরিমাণ সার্ভ করা হয়, খাবার গ্রহণের প্রবণতাও আস্তে কমে যাবে। তো আমরা একটা গল্পের মাধ্যমে এটা দেখেছিলাম, এবার আমরা গাণিতিকভাবে এটা দেখাবো। তো খেয়াল করে একটু, একই রকম আগের যে সূত্রটা ছিল এই সূত্রটা একই রকম। আগের সূত্রটা শুধু আমাদের পাথ লেন্থ ব্যবহার করেছিলাম এল, আর এখানে আমরা কনসেন্ট্রেশন সি ব্যবহার করব, বাকি সব একই রকম। দেখো মাইনাস ডিআই বাই ডিসি ইজ প্রপোর্শনাল টু আই। দেখছো আলোকের তীব্রতা হ্রাসের হার, দেখছো এর তীব্রতার সমানুপাতিক। তো একটু খেয়াল করো, আমরা এটাকে মডিফাই করতেছি। দেখো মাইনাস ডিআই বাই ডিসি ইকুয়াল টু সমানুপাতিক চিহ্নটা দিলাম, একটা ধ্রুবক আসলো, এটাকে কে দিয়ে প্রকাশ করলাম। এবার লক্ষ্য করো আমরা আইটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে মাইনাস ডিআই বাই আই ইকুয়াল টু কে ডিসি। এবার আমরা এটাকে ইন্টিগ্রেশন করব, আমরা এক্ষেত্রে আমরা লিমিট ব্যবহার করব। লক্ষ্য করো ডিআই বাই আই, তোমরা জানো ইনিশিয়াল ইন্টেন্সিটি যাকে আমরা আই নট দিয়ে প্রকাশ করছিলাম, ফাইনাল ইন্টেন্সিটি যাকে আমরা আই দিয়ে প্রকাশ করছিলাম। লক্ষ্য করো একটু ইন্টিগ্রেশন অফ, লক্ষ্য করো ডিসি, এখানে আমাদের যদি পাত্রের মধ্যে কোনো ঘনমাত্রা না থাকে, কোনো দ্রবণ না থাকে, তাহলে এটা হলো 0। পাত্রের মধ্যে যখন আমরা কোনো দ্রবণ দিব তখন তার কনসেন্ট্রেশন থাকবে, এটাকে সি দিয়ে প্রকাশ করলাম। তাহলে লক্ষ্য করো একটু মাইনাস ln i, দেখছো 1/x dx equal to ln x, that means ln i। লক্ষ্য করো একটু এই ক্ষেত্রে i নট ইকুয়াল টু কে, দেখো সি নট। তো মাইনাস, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। তাহলে এখানে সূত্র হচ্ছে ln a মাইনাস ln b, দ্যাট মিন্স ln a বাই b। তাহলে আমরা লিখতে পারি মাইনাস ln a বাই b। এখানে কি দেখা আছে? দেখো ln a বাই b এটা সমান সমান আমরা পেয়েছি kc। সর্বে কি লেখা হয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করে একটু, তাহলে আমরা লিখতে পারি ln i নট বাই i ইকুয়াল টু kc। দেখো ln a বাই b সমান সমান মাইনাস ln b বাই a, মাইনাস মাইনাসে উঠে গেল, দেখো প্লাস। লক্ষ্য করে একটু এখানে যেটা লিখছি এই লনটাকে লগে নিয়ে যাব প্রাকৃতিক লগারিদমে, তাহলে 2.303 log of i নট বাই i ইকুয়াল টু kc। বুঝতে লেখা এই 2.303 টাকে ওই পাশে নিয়ে গেলাম, তাহলে বলো log i নট বাই i ইকুয়াল টু, বলো এটা ধ্রুবক, এটাকে 2.303 দিয়ে ভাগ করলাম, যে ধ্রুবকটা পাওয়া যাবে এই ধ্রুবকটাকে k2 দিয়ে প্রকাশ করলাম, তাহলে k2c। তো তোমাদের মনে আছে এখানে যে k2 লিখছি এটাকে আমরা বলছিলাম এক্সটিংশন কোএফিসিয়েন্ট, মনে আছে? এখানে একটু লেখো, এখানে k2
দেখছো এক্সটিংশন কোফিসিয়েন্ট, কোফিসিয়েন্ট অর্থাৎ হ্রাসকৃত গুণাঙ্ক। তো একটু লিখে রাখো এটাকে কাকে বলবো। লেখো আলোকের তীব্রতা, লেখো আলোর তীব্রতা 10 ভাগের 1 ভাগ হ্রাস করতে, আলোর তীব্রতা 10 ভাগের 1 ভাগ হ্রাস, এখানে স্পেসটা চেঞ্জ লেখো, আলোর তীব্রতা 10 ভাগের 1 ভাগ হ্রাস করতে, 1 ভাগ হ্রাস করতে বা কমাতে, হয়েছে লেখা, কমাতে যে দূরত্বের প্রয়োজন হয়, আলোর তীব্রতা 10 ভাগের 1 ভাগ হ্রাস করতে বা কমাতে যে দূরত্বের প্রয়োজন হয়, যে দূরত্বের প্রয়োজন হয় তাকে, দেখছো, তাকে হ্রাসকৃত গুণাঙ্ক বা এক্সটিংশন কোফিসিয়েন্ট বলা হয়। আলোর তীব্রতা 10 ভাগের 1 ভাগ হ্রাস করতে বা কমাতে যে দূরত্বের প্রয়োজন হয় তাকে হ্রাসকৃত গুণাঙ্ক বা এক্সটিংশন কোফিসিয়েন্ট বলা হয়। সবাই কি লেখা হয়েছে? তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, এটা সমান সমান আমরা লিখে দিয়েছিলাম, এটা সমান সমান হচ্ছে শোষণ বা শোষণ মাত্রা বা অ্যাবজর্বেন্স, এটাকে আমরা এ দিয়ে প্রকাশ করছিলাম, এর সমান সমান হচ্ছে K2C, মনে আছে? এটাকে অ্যাবজর্বেন্স বলছিলাম বা শোষণ বলছিলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটা যেহেতু ধ্রুবক, তাহলে আমরা কি লিখতে পারি, এটাকে সমীকরণ নাম্বার দিয়ে রাখলাম 2 নম্বর সমীকরণ, আর গত ক্লাসে ওই জায়গাটা এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখো, তাহলে আমরা কি লিখতে পারি AS প্রপোর্শনাল টু C, দেখছো AS প্রপোর্শনাল টু C। আর আমরা কিন্তু একটা সমীকরণ পেয়ে গেছি y = mx রেখা, দেখছো y = mx। তাহলে আমরা যদি গ্রাফের y অক্ষ বরাবর অ্যাবজর্বেন্স এবং x অক্ষ বরাবর কনসেন্ট্রেশন স্থাপন করি, তাহলে আমরা খুব সহজে একটা গ্রাফে রেখা পাবো, সেটা হলো y = mx। যাই হোক আমরা ওটা পরে বলতেছি। দেখো a সমানুপাতিক c, তার মানে যদি ঘনমাত্রা বাড়ানো হয় শোষণ মাত্রা বেশি হবে, যদি ঘনমাত্রা কমানো হয় তাহলে আর শোষণ কম হবে। এই সমীকরণ থেকে আমরা এটা বুঝতে পারি। এটা কি লেখা হয়েছে? লেখো নিচে, লেখো বিয়ার এবং, লেখো বিয়ার এবং ল্যাম্বার্টের সূত্রের সমন্বয়, বিয়ার এবং ল্যাম্বার্টের সূত্রের সমন্বয়, বিয়ার এবং ল্যাম্বার্টের সূত্রের সমন্বয়, অথবা লেখো 1 এবং 2 নম্বর সমীকরণ থেকে, 1 এবং 2 নম্বর সমীকরণ থেকে দেখো এর সমান সমান আমরা পেয়েছিলাম গত ক্লাসে K1, এখানে পেয়েছি হচ্ছে K2, এখানে পেয়েছি C, আর গত ক্লাসে পেয়েছিলাম L। প্রত্যেকে খুব ভালো করে খেয়াল করবা। তাহলে আমরা লিখতে পারি A = দেখো এটা একটা ধ্রুবক, এটা একটা ধ্রুবক, দেখছো এই দুইটা ধ্রুবককে গুণ করলে আমরা সেই ধ্রুবকটাকে নতুন একটা গ্রিক অক্ষর দিয়ে প্রকাশ করলাম, এটাকে এপসাইলন বলা হয়, দেখছো এপসাইলন CL, এখানে স্টার চিহ্ন দিয়ে লেখো, এটা হলো দেখছো এপসাইলন বলা হয় এটাকে। এবং এটার অনেকগুলো নাম আছে, তোমরা জানো কিনা, এটাকে বলা হচ্ছে লেখো মোলার, মোলার অ্যাবজর্পটিভিটি অথবা মোলার মোলার এক্সটিংশন কোফিসিয়েন্ট, অথবা মোলার শোষণ গুণাঙ্ক বা শোষণ গুণাঙ্ক, শোষণ গুণাঙ্ক, বুঝলেন? অনেকগুলো নাম, দেখো অনেকগুলো নাম লিখছি, একটা হলো মোলার অ্যাবজর্পটিভিটি, একটা হলো মোলার এক্সটিংশন কোফিসিয়েন্ট অথবা শোষণ গুণাঙ্ক, এটাকে আমরা এপসাইলন দিয়ে প্রকাশ করলাম, এই দুইটা ধ্রুবকের গুণফল। তো এটা একটু ডেফিনিশনটা লেখো, লেখো লেখো কোনো নমুনা দ্রবণের ঘনমাত্রা, কোনো নমুনা দ্রবণের ঘনমাত্রা 1 মোলার, দেখো কোনো নমুনা দ্রবণের ঘনমাত্রা 1 মোলার এবং কোনো নমুনা দ্রবণের ঘনমাত্রা 1 মোলার এবং সেলের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার হলে, কোনো নমুনা দ্রবণের ঘনমাত্রা 1 মোলার এবং সেলের দৈর্ঘ্য, অর্থাৎ তুমি যে নমুনা কোষটা নিয়েছো তার দৈর্ঘ্য যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে লেখো তাহলে আলোর যে তীব্রতা হ্রাস পায়, লেখো তাহলে আলোর যে তীব্রতা হ্রাস পায় তাকে মোলার শোষণ গুণাঙ্ক বলা হয়। আলোর যে তীব্রতা হ্রাস পায়
আলোর যে তীব্রতা হ্রাস পায়, দেখছো, তাকে মোলার শোষণ গুণাঙ্ক বলা হয়। মোলার শোষণ গুণাঙ্ক বলা হয়। তো দেখো এখান থেকে কিন্তু মোলার শোষণ গুণাঙ্কের আমরা এককও বের করতে পারবো। এপসাইলন ইকুয়াল টু A/CL, C হলো মোল পার লিটার, L হলো সেন্টিমিটার। তাহলে মোল পার লিটার, তাহলে আমরা কি লিখতে পারি? লিটার পার মোল পার সেন্টিমিটার। এটা হলো এপসাইলন, অর্থাৎ শোষণ গুণাঙ্কের একক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুব ভালো করে বুঝবা। আমরা যদি একটু লক্ষ্য করি, সেক্ষেত্রে লক্ষ্য করো, এক্ষেত্রে A ইকুয়াল টু বলো, এক্ষেত্রে এপসাইলন L ইন্টু সি। লক্ষ্য করো, এটা হলো আমাদের ধ্রুবক, আর এখানে এল, অর্থাৎ তুমি যে নমুনা সেল বা কোষ নিয়েছো তার লেন্থ যদি ফিক্স থাকে, তাহলে আমরা কি লিখতে পারবো? y ইকুয়াল টু mx। তো আমরা আমাদের এই সমীকরণের মাধ্যমে আমরা একটা গ্রাফ পেতে পারি। লক্ষ্য করো, এই গ্রাফে y অক্ষ বরাবর আমরা অ্যাবজর্বেন্স অর্থাৎ শোষণ, এবং এক্স অক্ষ বরাবর আমরা যদি কনসেন্ট্রেশন স্থাপন করি, তাহলে দেখো তো আমরা যে রেখাটা পাবো সেটা হলো y ইকুয়াল টু mx রেখা। এই রেখা থেকে আমরা যন্ত্রের মাধ্যমে, ইনস্ট্রুমেন্টের মাধ্যমে বর্ণালিমিতি অ্যাপ্লাই করে, ইনস্ট্রুমেন্টের মাধ্যমে আমরা অ্যাবজর্বেন্স যদি জানতে পারি, তাহলে খুব সহজে কনসেন্ট্রেশন আমরা বের করতে পারবো। বুঝা গেছে? আবার বলি, এই যে আমরা গ্রাফটা আঁকালাম y ইকুয়াল টু mx রেখা, এই রেখায় আমরা যন্ত্রের মাধ্যমে যদি a জানতে পারি, তাহলে কনসেন্ট্রেশন বের করতে পারবো। খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে যে কোনো নমুনা দ্রবণ, যে কোনো না, অতি লঘু দ্রবণের কনসেন্ট্রেশন বের করা হয়। আমরা গ্রাফ ব্যবহার করতে পারি, অথবা সূত্রের মাধ্যমে, আমরা ম্যাথমেটিক্সের মাধ্যমে বের করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর মাধ্যমে আমাদের অঙ্ক করতে হবে। আমরা অঙ্কটা করার পূর্বে আমরা একটু এর সাথে আমাদের ভেদন যোগ্যতার একটা সম্পর্ক আছে, আমরা সেই সম্পর্কটা নিয়ে আমরা এখানে একটু আলোচনা করব, তারপর আমরা অঙ্কটা দেখাবো। তো দেখো একটু, দেখো ট্রান্সমিটেন্স বা ভেদন, ভেদন এটাকে পার্সেন্টেজ অফ টি দিয়ে প্রকাশ করা হয়। ট্রান্সমিটেন্স বা ভেদন, এটাকে পার্সেন্টেজ অফ টি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এর সাথে এর সম্পর্কটা কি, এগুলো নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। খুব ভালো করে বুঝবা। তো দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগে একটা উদাহরণ দিই, তারপর এটা নিয়ে আমরা ব্যাখ্যা করব। মনে করো একটা সেল বা কোষ, হ্যাঁ, এই কোষের মধ্যে আমাদের মনে করো দ্রবণ রাখা আছে, দ্রবণ রাখা আছে। এবার এর উপরে আমাদের আলোকরশ্মি আপাতিত হলো। এর ইনিশিয়াল অবস্থায় ইন্টেন্সিটি হচ্ছে I0, আর এখানে যে দ্রবগুলো আছে, এই দ্রবগুলো আমাদের এখানের ভিতর দিয়ে যখন আলোকরশ্মি যাবে, তখন এই দ্রবের অণুগুলো আমাদের এই আলোকরশ্মি শোষণ করবে। এই শোষণকৃত আলোকরশ্মিকে আমরা বলি অ্যাবজর্বেন্স বা শোষণ বা বিশোষণ, যাই বল না কেন। আর কিছু আলোকরশ্মি আছে যা আমাদের এই দ্রবগতি শোষিত হবে না, বের হয়ে চলে যাবে, ভেদ হয়ে চলে যাবে। এই ভেদ হয়ে যাওয়া আলোকরশ্মিটাকে বলতেছি আমরা ভেদন। এটাকে বলতেছি আমরা ভেদন, এটাকে আমরা আই দিয়ে প্রকাশ করতেছি। তো আমরা আমাদের ডেফিনিশনটা যদি দেখি, তাহলে বুঝতে সহজ হবে। স্টার্ট চিহ্ন দেখো, দেখো নির্গত আলোকরশ্মি এবং আপাতিত আলোকরশ্মির তীব্রতার অনুপাতকে, নির্গত আলোকরশ্মি, এই যে দেখো নির্গত আলোকরশ্মি এবং আপাতিত আলোকরশ্মির তীব্রতার অনুপাতকে ট্রান্সমিটেন্স বলা হয়। দেখো, নির্গত আলোকরশ্মি এবং আপাতিত আলোকরশ্মির তীব্রতার অনুপাতকে ট্রান্সমিটেন্স বলা হয়। বুঝতে লেখা, নির্গত আলোকরশ্মি এবং আপাতিত আলোকরশ্মির তীব্রতার অনুপাতকে ট্রান্সমিটেন্স বা ভেদন বলা হয়। সবাইকে লেখা হয়েছে? তার মানে আমরা কি লিখতে পারি, আমাদের এই ট্রান্সমিটেন্সটাকে টি দিয়ে প্রকাশ করব। টি সমান সমান আমরা লিখতে পারি নির্গত আলোকরশ্মির তীব্রতা বাই আপাতিত আলোকরশ্মির তীব্রতা। দেখছো, এই অনুপাতটাকে আমরা টি বলি, এটাকে পার্সেন্টেজ হিসাব করা হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করো ভালো করে। মনে করো আমরা আমাদের আপাতিত আলোকরশ্মি I0, এই আপাতিত আলোকরশ্মি I0 এর জন্য আমাদের যে আলোকরশ্মিটা নির্গত হয়েছে, শোষিত হয়নি, ভেদন হয়েছে, তার পরিমাণটা হচ্ছে I। তাহলে এককের জন্য হচ্ছে I বাই হচ্ছে I0। এই I বাই I0টাকে আমরা বলতেছি ট্রান্সমিটেন্স, এটাকে পার্সেন্টেজ হিসাব করা হয়। তাহলে 100 ভাগের জন্য আমরা লিখতে পারি I বাই I0 ইনটু হচ্ছে 100। বুঝা গেছে?
তাহলে আমরা কিন্তু ট্রান্সমিটেন্স যেটা কিনা পার্সেন্টেজ হিসাব করা হবে, যেটা কিভাবে হিসাব করা হবে আমরা এখানে দেখালাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার টির সাথে অ্যাবজর্বেন্সের সম্পর্কটা কি এটা আমরা একটু আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু ভালো করে কনসেন্ট্রেশন দিবা। আমাকে একটু দ্রুত কথা বলতে হচ্ছে, কারণ আমরা চেষ্টা করছিলাম আজকে শেষ করে দেব, এই জন্য একটু দ্রুত কথা বলার চেষ্টা করতেছি। এই জন্য সুন্দর করে একটু নোট করবা, কারণ এই কথাগুলো বইতে কিন্তু এরকম লেখা না, কারণ আমরা অনেক ডিটেলস আলোচনা করার চেষ্টা করতেছি। এই জন্য হয়তো আমার একটু এলোমেলোও হয়ে যেতে পারে যে আমরা কোনটা বাদ দিয়ে কোনটা দেবো, কারণ এত সব কথা মাথার মধ্যে আসতেছে, যার জন্য একটু মোটামুটি বোঝার চেষ্টা করো। আমাদের টপিকটা ছিল ট্রান্সমিটেন্স নিয়ে। এই ট্রান্সমিটেন্সের সাথে অ্যাবজর্বেন্সের সম্পর্কটা দেখানোর জন্য আমরা এত সব আলোচনা করছি। দেখো এখানে লিখছি টি ইকুয়াল টু আই বাই আই নট, এবং এটা পার্সেন্টেজ হিসাব করা হয়, আমরা এটা দেখিয়েছি। এবার লক্ষ্য করো, আমরা একটু আগে দেখাইছিলাম এ সমান সমান এ ইকুয়াল টু, দেখো লগ আই নট বাই আই, খুব ভালো করে বুঝবা, এ ইকুয়াল টু লগ আই নট বাই আই। দেখছো, তাহলে আমি কি লিখতে পারি এ ইকুয়াল টু মাইনাস লগ আই বাই আই নট। দেখছো, এ ইকুয়াল টু মাইনাস লগ আই বাই, এটাকে উপরে নিয়ে গেলাম, মাইনাস আসলো, সবাই বুঝতেই পর্যন্ত। তাহলে আমি কি লিখতে পারি এ ইকুয়াল টু মাইনাস লগ, বলো তো আই বাই আই নট ইকুয়াল টু টি লিখতে পারি। সবাই কি ব্যাপারটা বুঝছো যে আমাদের অ্যাবজর্বেন্স এবং ট্রান্সমিটেন্সের মধ্যে সম্পর্ক আমরা বের করে দেখেছি, মানে অ্যাবজর্বেন্স যা, ট্রান্সমিটেন্স হচ্ছে তার বিপরীত। বুঝা গেছে? অ্যাবজর্বেন্স হচ্ছে শোষণ, আর ট্রান্সমিটেন্স হচ্ছে ভেদনযোগ্যতা, অর্থাৎ যেটা শোষিত হয়নি সেটা। তো আমরা যদি আমাদের এই যে সমীকরণগুলো তোমাদের দেখালাম, এই সমীকরণগুলো থেকে দেখো আমরা এ বের করতে পারি, অ্যাবজর্বেন্স বের করতে পারি, অ্যাবজর্বেন্স যদি জানা থাকে টি বের করতে পারি, টি যদি জানা থাকে অ্যাবজর্বেন্স বের করতে পারবো। এছাড়াও আমরা a ইকুয়াল টু এপসাইলন সিএল, এখান থেকে আমরা কিন্তু আমাদের মনে করো টি দেয়া আছে, এ বের করে এই সমীকরণে যদি বসাই তাহলে এখান থেকে সি এর মান বের করতে পারবো। বুঝা গেছে? এগুলো হচ্ছে আমাদের পারস্পরিক সম্পর্ক অঙ্ক করার জন্য, এই জন্য আমরা এগুলো একটু দেখালাম। এবার তোমার প্রশ্ন হতে পারে, স্যার এই এ আর টির মধ্যে সম্পর্কটা, এটাকে আমি একটু গ্রাফের মাধ্যমে দেখাই, তাহলে বুঝতে সহজ হবে। তো একটু খেয়াল করো, মনে করো ওয়াই অক্ষ বরাবর আমরা অ্যাবজর্বেন্স এবং এক্স অক্ষ বরাবর সি স্থাপন করলাম, তাহলে আমরা আমাদের একটা নমুনা সেলের মধ্যে একটা কনসেন্ট্রেশনের দ্রবণ নিয়ে এর ভিতর দিয়ে যদি আমরা মনোক্রোম্যাটিক অর্থাৎ এক বর্ণী আলোক রশ্মি চালনা করি, তাহলে যে শোষণ হবে, আমরা এই শোষণটা ডিটেক্টরে ধরা পড়বে এবং কম্পিউটারের সফটওয়্যারের মাধ্যমে সেখানে বর্ণালী সৃষ্টি করবে। তাহলে যে বর্ণালী পিকটা পাবো, যে সিগন্যালটা পাবো, সিগন্যালটা হচ্ছে এরকম, অর্থাৎ শোষণের যে সিগন্যালটা পাবো, এই সিগন্যালটা মনে করো, এই সিগন্যালটা হচ্ছে মনে করো এরকম, এরকম আমরা সিগন্যাল পেলাম। বুঝা গেছে? এরকম একটা সিগন্যাল পেলাম। তা আমাদের ট্রান্সমিটেন্স যেটা শোষিত হয়নি সেটা হবে এর বিপরীত। তাহলে এর বিপরীত যদি হয় তাহলে এটা হলো ট্রান্সমিটেন্স, এটা হলো কনসেন্ট্রেশন, যেটা নির্গত হয়েছে সেটা হবে এর বিপরীত। তাহলে এর বিপরীত যদি হয়, এরকমের বিপরীত পাওয়া যাবে। বুঝা গেছে? তাহলে আমরা আশা করি আমরা আমাদের স্পেকট্রোফটোমিটার থেকে ট্রান্সমিটেন্স এবং অ্যাবজর্বেন্সের আমাদের সিগন্যালগুলো কেমন হয় সেগুলো আমরা একটু দেখালাম। এগুলো বইয়ের কথা না, আমরা আমাদের মতো করে ব্যাখ্যা করলাম যে নমুনা সেলের মধ্যে তুমি যদি দ্রবণ নিয়ে তার মধ্যে যদি মনোক্রোম্যাটিক অর্থাৎ একবর্ণী আলোক রশ্মি চালনা করো, তাহলে যদি অ্যাবজর্বেন্স হয় তাহলে তার ক্ষেত্রে আমাদের ডিটেক্টরে ধরা পড়বে, তারপর কম্পিউটারের সফটওয়্যারের মাধ্যমে সিগন্যাল তৈরি করবে, অর্থাৎ এটা হলো বর্ণালীমিতির সেই গ্রাফ, এই সিগন্যালগুলো তৈরি করবে, এগুলো পিক দেখা যাবে। যদি আমি ট্রান্সমিটেন্স দেখি তাহলে ট্রান্সমিটেন্সটা হবে এর বিপরীত, অর্থাৎ এরকম দেখা যাবে। বুঝা গেছে? এরকম ধরনের গ্রাফ দেখা যাবে। তো আশা করি অ্যাবজর্বেন্স এবং ট্রান্সমিটেন্সটা কেমন এটা আমরা সিগন্যালগুলো দেখে বুঝতে পারলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের যে সূত্রগুলো বা সমীকরণগুলো দেখালাম এর মাধ্যমে আমাদের ম্যাথ করতে হবে। তো আমরা ম্যাথগুলো একটু পরে করব, তবে তার পূর্বে আমরা তোমাদেরকে এখানে যে আমাদের এই বর্ণালী মিতি অর্থাৎ আমাদের এই যে বেয়ার-ল্যাম্বার্টের সূত্র, এই সূত্র ব্যবহার করে কিভাবে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা যাবে তার মূলনীতি পরীক্ষা আসতে পারে, এটা সৃজনশীল। বুঝা গেছে? তো এগুলো বইতে যেভাবে লেখাটাকে আছে ওইভাবে তুমি লিখতে পারবে না, এই জন্যই আমি যেভাবে বলবো এই কথাগুলো তোমার মনে রাখতে হবে এবং তুমি এইভাবে লেখার চেষ্টা করবে। এই জন্য ভিডিওটা রেখে দেওয়া হবে, তুমি বারবার টেনে টেনে এটা দেখার চেষ্টা করবা। তাহলে বড় করে হেডিং দাও, বেয়ার-ল্যাম্বার্টের সূত্রের মাধ্যমে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়। বেয়ার-ল্যাম্বার্টের সূত্রের মাধ্যমে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো হচ্ছে আমাদের স্পেকট্রোস্কোপি বা বর্ণালীমিতি। এই বর্ণালীমিতি টপিকগুলো কিন্তু অধিকাংশ স্টুডেন্টের কাছে অনেক কঠিন বলে মনে হয়। স্টুডেন্টকে টিচাররাই এগুলো পড়ায় না, অ্যাভয়েড করে। সো এগুলো তোমাদের কাছে টাফ বলে মনে হবে, যার কারণে ফার্স্ট টাইম হয়তো বুঝতে পারবা না। যদি তোমার রিডিং পড়া থাকে তাহলে হয়তো কিছুটা কথা আমার বুঝতে পারবা, অথবা পরবর্তীতে বারবার এটা দেখলে এবং বইয়ের সাথে কম্পেয়ার করে পড়লে তাহলে তোমার মনে থাকবে। তাহলে কিন্তু একবারেই কিন্তু তুমি বুঝতে পারবে না, কারণ এটা সো টাফ। কেমিস্ট্রির অত্যন্ত হায়ার প্রিন্সিপাল নিয়ে আমরা আলোচনা করতেছি। এরপরের টপিক তো আরও কঠিন। যদি আমরা আমাদের অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রাম এগুলো নিয়ে আলোচনা করি, তারপরে আমরা আমাদের ইউভি ভিজিবল স্পেকট্রাম নিয়ে আলোচনা করি। সুতরাং এগুলো পড়তে হলে আমাদের এই ফান্ডামেন্টাল টপিকগুলো তোমাকে জানতে হবে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিয়ার-ল্যাম্বার্টের সূত্র। এই জন্য উচিত হচ্ছে তোমার রিডিং পড়া, বইটা রিডিং পড়া, তারপরে আমি যখন আলোচনা করব তখন আস্তে আস্তে মিলানো। তো যাই হোক, আমাদের এবার টপিকটা হলো, আমরা এই যে বিয়ার-ল্যাম্বার্টের সূত্র পড়ালাম, এই বিয়ার-ল্যাম্বার্টের সূত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার হলো যে আমরা একটা অজানা দ্রবণের ঘনমাত্রা বের করব। এখন তার মূল নীতিটা কেমন, অর্থাৎ কিভাবে বের করব, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এটা একটা হায়ার অর্ডারের কোশ্চেন, এই জন্য খুব মন দিয়ে শুনবা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনে করো আমরা একটা অজানা দ্রবণের ঘনমাত্রা বের করতে চাই। সেটা হতে পারে কপার সালফেট দ্রবণ। মনে করি কপার সালফেট দ্রবণ, যেহেতু তোমাদের হাজাইনাগের বইতে কপার সালফেট দ্রবণের কথা বলছে, আমরা এটা ধরে নিলাম, তাহলে তোমার পড়তে বা বুঝতে সহজ হবে। তো মনে করো আমরা একটা অজানা দ্রবণ নিলাম, সেই অজানা দ্রবণটা হলো কপার সালফেট। ভালো করে খেয়াল করবা, এটা হলো সেই অজানা ঘনমাত্রা দ্রবণ কপার সালফেট। খুব ভালো করে বুঝতে হবে কিন্তু। এবার তুমি কি করবা, তোমাকে যে কপার সালফেট দ্রবণটা দিয়েছে, এখান থেকে তুমি আমাদের এই কপার সালফেট দ্রবণটার পাঁচটা জানা ঘনমাত্রা দ্রবণ তৈরি করবা। আবার বলি, এটা হলো অজানা ঘনমাত্রা দ্রবণ। এবার তুমি কি করবা, ওই কপার সালফেটের 5টা জানা ঘনমাত্রা দ্রবণ তৈরি করবা, যার ঘনমাত্রা তোমার জানা। জানা ঘনমাত্রা দ্রবণ তৈরি করলাম। মনে করো একটা দ্রবণ তৈরি করলাম, আমরা কাল্পনিক লিখলাম। একটা দ্রবণ হচ্ছে মনে করো 0.2 এত মিলিমোলার, মনে থাকবে, এত মিলিমোলার দ্রবণ তৈরি করলাম। এত মিলিমোলার দ্রবণ তৈরি করলাম। একটা দ্রবণ তৈরি করলাম মনে করো 0.4, মনে থাকবে, এত মিলিমোলার। অবশ্যই মিলিমোলার, কারণ মোলার মানে হচ্ছে অনেক বেশি কনসেন্ট্রেশন। এটা হতে হবে আমাদের ডাইলুট সলিউশন, লঘু দ্রবণ। এই জন্য দেখো মিলিমোলার হিসাব করছি, মিলিমোলার। মনে করো আরেকটা দ্রবণ তৈরি করলাম 0.6 মিলিমোলার। ভালো করে বুঝবা। মনে করো আরেকটা দ্রবণ তৈরি করলাম, আরেকটা কপার সালফেটের জানা ঘনমাত্রা দ্রবণ তৈরি করলাম, এটা মনে করো 0.8 মিলিমোলার। প্রত্যেকে খাতা উঠাও, যেভাবে ব্যাখ্যা করতেছি সুন্দর করে নোট করবা। এগুলো কিন্তু লেখা না থাকলে জীবনে পড়া সম্ভব না কিন্তু। 0.8 মিলিমোলার, অত্যন্ত টাফ টপিক এটা, হয়েছে লেখা। আমরা আরেকটা ঘনমাত্রা দ্রবণ তৈরি করলাম 1 মিলিমোলার। এগুলো সব হচ্ছে জানা ঘনমাত্রা দ্রবণ, অর্থাৎ যে দ্রবণে দ্রবের পরিমাণ কতটুকু জানা থাকে তার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড সলিউশন বা প্রমাণ দ্রবণ। প্রত্যেকের ঘনমাত্রা আমাদের জানা, দ্রবের পরিমাণ জানা। আর আমাদের এটা হলো, এই যে পাত্রটা ছিল, এই পাত্রটা ছিল হচ্ছে আমাদের কপার সালফেট, যার ঘনমাত্রা আমাদের জানা না, অজানা ঘনমাত্রা দ্রবণ। সবাই কি এই পর্যন্ত বোঝা গেছে? তাহলে রসায়ন ল্যাবরেটরিতে যদি তোমার মাইক্রো অ্যানালাইসিস করতে বলা হয়, তাহলে সেই মাইক্রো অ্যানালাইসিসে তোমাকে যে স্যাম্পল সাপ্লাই করা হবে কপার সালফেট বা যে কোনো অজানা দ্রবণ, তার তুমি 5টা জানা ঘনমাত্রা দ্রবণ তৈরি করবা। বাট এর ঘনমাত্রা কিন্তু আমাদের জানা নাই, এই স্যাম্পলটার ঘনমাত্রা কত জানা না। এই পর্যন্ত কি বোঝা গেছে? এবার আসো, আমরা আমাদের কি করা হবে, আমরা আমাদের এক্ষেত্রে ইউভি ভিজিবল স্পেকট্রোমিটার ব্যবহার করব। মনে থাকবে, ইউভি ভিজিবল স্পেকট্রোমিটার ব্যবহার করব। এর ডিজাইন নিয়ে আমরা পরে ব্যাখ্যা করব, আমরা একটু সংক্ষেপে আলোচনা করতেছি। ইউভি ভিজিবল স্পেকট্রোমিটারের মধ্যে থাকে হচ্ছে সোর্স, মনে থাকবে, ইউভি ভিজিবল স্পেকট্রোমিটার, তার মধ্যে থাকবে সোর্স বা আলোক উৎস। এই আলোক উৎস থেকে আলোক রশ্মি প্রবাহিত হবে। প্রবাহিত হওয়ার পর এখানে থাকবে হচ্ছে আমাদের সেই স্যাম্পল হোল্ডার, সংক্ষেপে লিখলাম স্যাম্পল হোল্ডার, মনে থাকবে, স্যাম্পল হোল্ডার, অর্থাৎ যার মধ্যে আমরা নমুনা নিব। এরপর এখান থেকে আলোক রশ্মি দেখো পাস হওয়ার পর এখানে ডিটেক্টরে ধরা পড়বে অ্যাবজর্বেন্স আর ট্রান্সমিটেন্স, যে কোনো মানে দুটোই হবে, অ্যাবজর্বেন্স হবে, ট্রান্সমিটেন্স হবে। এবার এর সাথে আমাদের কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে আমরা এই সমস্ত অ্যাবজর্বেন্স, ট্রান্সমিটেশন, আমরা ট্রান্সমিটেন্স, আমরা এগুলো বা ট্রান্সমিট যেটা হচ্ছে সেগুলো কম্পিউটারে আমরা এখান থেকে দেখে নেব। আবার বলি, এটা হলো সোর্স। এই সোর্স থেকে মোনোক্রোমেটিক মানে একবর্ণী আলোক রশ্মি এখান থেকে বের হবে। বের হওয়ার পর এটা হলো আমাদের স্যাম্পল হোল্ডার, অর্থাৎ যার মধ্যে দ্রবণটা রাখা আছে। এর ভিতর দিয়ে যখন পাস হবে, শোষণ হবে, আবার ট্রান্সমিট ঘটবে।
যেটা কিনা ডিটেক্টরে ধরা পড়বে, ডিটেক্টরে অ্যাম্পলিফাই করে আমাদের কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে এখানে আমাদের অ্যাবজর্বেন্স অথবা ট্রান্সমিট কতটুকু হয়েছে এখান থেকে আমরা আমাদের এই মানগুলো আমরা দেখে নিতে পারবো। আশা করি তোমরা এই আমাদের স্পেকট্রোমিটার, ইউভি ভিজিবল স্পেকট্রোমিটার এই সম্পর্কে কিছুটা হলেও ধারণা করতে পারছো। এবার খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা গ্রাফে চলে যাব। খেয়াল করো, একটা গ্রাফে চলে যাব। এই গ্রাফটা হচ্ছে গুরুত্বপূর্ণ, খুব ভালো করে বুঝতে হবে। এই গ্রাফের y অক্ষ বরাবর আমরা অ্যাবজর্বেন্স এবং x অক্ষ বরাবর আমরা কনসেন্ট্রেশন স্থাপন করলাম। x অক্ষ বরাবর কনসেন্ট্রেশন স্থাপন করলাম। দেখো কনসেন্ট্রেশনগুলো আছে 0.2, 0.4, 0.6, 0.8 এবং অন। তো মনে করো এটা হচ্ছে আমাদের প্রতি 10 ঘরের মান লিখলাম হচ্ছে 0.2 করে, 0.2, মনে করো 0.4, মনে করো 0.6, মনে করো 0.8, মনে করো হচ্ছে আমাদের হচ্ছে অন, বুঝা গেছে, অন মিলিমোলার। আর এখানে প্রতি 10 ঘরের মান তুমি লিখতে পারো হচ্ছে মনে করো 5 করে লিখলাম, 5 করে কাল্পনিক, 5 করে 5, এটা হচ্ছে আমাদের 10, 5, এটা হচ্ছে 10, তারপর হচ্ছে 15, 20, 25 and 30, বুঝা গেছে অ্যাবজর্বেন্স এগুলা সবাইকে লেখা হয়েছে, খুব ভালো করে বুঝবা কিন্তু। এবার মনে করো এটা ছিল আমাদের নমুনা 1, নমুনা 1, নমুনা 2, নমুনা 3, নমুনা 4, নমুনা 5, আর এটা হচ্ছে আমাদের সেই স্যাম্পল 6 নাম্বার। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ খেয়াল করে একটু, আমরা প্রথমে 1 নাম্বার নমুনা অর্থাৎ এই যে আমাদের জানা দ্রবণের ঘনমাত্রা, জানা ঘনমাত্রার কপার সালফেট দ্রবণটা আমরা এর মধ্যে নিলাম, বুঝা গেছে, এর মধ্যে নিলাম। নেওয়ার পর আমরা এই সোর্স থেকে মনোক্রোমেটিক লাইট অর্থাৎ যার ওয়েভলেন্থ একটা, এমন একটা তরঙ্গদৈর্ঘ্য আলোকরশ্মির মধ্যে পাস করলাম। বলো পাস করার পর এখানে কিন্তু ঘনমাত্রা 0.2 মোলার, ভালো করে বুঝবা, ঘনমাত্রা 0.2 মোলার। এই ভিতর দিয়ে এক বর্ণী আলোকরশ্মি চালনা করলাম, চালনা করার পর এখানে অ্যাবজর্বেন্স অথবা ট্রান্সমিট দুটোই ঘটছে, যা কিনা ডিটেক্টর পরবর্তীতে সফটওয়্যারের মাধ্যমে কম্পিউটার থেকে আমরা জেনে নেব যে অ্যাবজর্বেন্স কত আর হচ্ছে আমাদের ট্রান্সমিট কত হয়েছে, তোমার ইচ্ছা, তুমি যেটা। অ্যাবজর্বেন্স জানতে পারলাম, তাহলে বলতো কার জন্য জানতে পারলাম? 0.2 মিলিমোলার ঘনমাত্রার জন্য অ্যাবজর্বেন্সের মান কত এটা কম্পিউটার থেকে আমরা জেনে নিলাম। তাহলে বলো এখানে আমাদের ঘনমাত্রা ছিল 0.2 আর এখান থেকে অ্যাবজর্বেন্স জানতে পারলাম কাল্পনিক, কাল্পনিক মনে করি 5। তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে 5, এখানে হচ্ছে 0.2, আমরা ঠিক এখানে একটা বিন্দু পাবো, সংক্ষেপে দেখলাম এখানে একটা বিন্দু পাবো, বুঝা গেছে। এবার এটা ফেলে দিলাম, দেওয়ার পর আমরা 2 নম্বর পাত্রের 0.4 মিলিমোলার দ্রবণটা এর মধ্যে নিলাম। নেওয়ার পর আমরা আমাদের এই লাইট সোর্স যেটা কিনা আমাদের মনোক্রোমেটিক যে ওয়েভলেন্থ, এই তরঙ্গদৈর্ঘ্যে আলোকরশ্মি চালনা করলাম। চালনা করলে এখানেও অ্যাবজর্বেন্স এবং ট্রান্সমিট ঘটবে, অ্যাবজর্বেন্সটা নিলাম। তাহলে 0.4 এর জন্য আমরা দেখলাম যেখানে অ্যাবজর্বেন্সটা হলো 10, তাহলে আমরা ঠিক এখানে একটা বিন্দু পাবো। গ্রাফ পেপারে যদি আমরা বসাই মানগুলো, তাহলে ঠিক এখানে একটা বিন্দু পেলাম, দেখছো। এটাকে আবার ফেলে দিলাম, 3 নম্বর পাত্রের ঘনমাত্রা, জানা ঘনমাত্রা দ্রবণটা নিলাম। নেওয়ার পর আবার এখান থেকে অ্যাবজর্বেন্স হিসাব করলাম। তাহলে আমাদের 0.6 এর জন্য কাল্পনিক ধরে নিলাম আমরা এখানে 15, এটা হলো আমাদের অ্যাবজর্বেন্স। তাহলে আমরা এখানে একটা বিন্দু পেলাম। মনে করো আবার এটা ফেলে দিলাম, 4 নম্বর পাত্রের জানা ঘনমাত্রা 0.8, এটা নিলাম, এখানে অ্যাবজর্বেন্স পেলাম। তাহলে 0.8 এর জন্য দেখছো ঘনমাত্রা বাড়াচ্ছি, দেখছো শোষণ মাত্রা বাড়তেছে, দেখছো শোষণ মাত্রা উপর দিকে যাচ্ছে, 5, 10, 15, 20। এবার শোষণ মাত্রা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে, ঘনমাত্রাও বাড়তেছে, যা কিনা বিয়ার ল্যাম্বার্টের সূত্রকে সমর্থন করতেছে, দেখছো। আমরা এটাকে আবার ফেলে দিলাম। এবার 5 নম্বর পাত্রের অনেক বেশি ঘনমাত্রার দ্রবণটা নিলাম। তাহলে বলতো এই হলো আমাদের সেই আমাদের 1 মিলিমোলার দ্রবণ, জানা ঘনমাত্রার দ্রবণ। তার জন্য আমরা যে অ্যাবজর্বেন্সটা পেলাম, শোষণটা পেলাম, সেটা হচ্ছে এই বিন্দু। তো আমরা এটাকে যদি আমরা অঙ্কন করি, দেখো আমরা এরকম একটা রেখা পেলাম, দেখছো এরকম একটা রেখা পেলাম যেটা কিনা স্ট্রেট লাইন, দেখছো স্ট্রেট লাইন একটা রেখা পেলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যন্ত আমরা মোটামুটি বুঝতে পারছি যে আমাদের জানা ঘনমাত্রার দ্রবণগুলো নিয়ে আমরা আমাদের এই স্পেকট্রোমিটারের মাধ্যমে অ্যাবজর্বেন্স অর ট্রান্সমিটেন্স যাই লেখা হোক, ট্রান্সমিটেন্স হলে বিপরীত হবে। তাহলে এইগুলো নিয়ে আমরা এখানে যদি গ্রাফটা অঙ্কন করি, তাহলে দেখো একটা স্ট্রেট লাইন পেয়েছি। সবাইকে এই মধ্যে বোঝা গেছে? এবার আসো আসল কাজ। এটা হলো সেই স্যাম্পল যা তোমাকে সাপ্লাই করা হয়েছে, এর ঘনমাত্রা কত তোমাকে বের করতে হবে। এবার আমরা কি করছি, আমাদের এই স্যাম্পল হোল্ডারের মধ্যে আমাদের সেই অজানা ঘনমাত্রা কপার সালফেট দ্রবণটা নিলাম। ভালো করে বুঝবা,
অজানা ঘনমাত্রা কপার সালফেট দ্রবণটা নিলাম, নেওয়ার পর এর মধ্যে এক বর্ণীয় আলোক রশ্মি চালনা করলাম। চালনা করলে এখানেও একই ঘটনা ঘটবে, শোষণ এবং ভেদন ট্রান্সমিট উভয় ঘটবে, ডিটেক্টরে ধরা পড়বে, অ্যাম্পলিফাই হয়ে কম্পিউটারে এখানে সফটওয়্যারের মাধ্যমে অ্যাবজর্বেন্স কত অথবা ট্রান্সমিটেন্স কত আমরা এখান থেকে দেখে নেব। তাহলে বলতো এই অজানা ঘনমাত্রা দ্রবণের জন্য এখানে যেটা পেলাম সেটা হচ্ছে অ্যাবজর্বেন্স। ভালো করে বুঝবা, এখানে যেটা পেলাম সেটা হচ্ছে অ্যাবজর্বেন্স। তাহলে আমাদের এই অজানা ঘনমাত্রার জন্য অ্যাবজর্বেন্স পেয়েছি, কাল্পনিক অ্যাবজর্বেন্স পেয়েছি, মনে করো এই জায়গাটা, খেয়াল করো একটু, এই জায়গাটা অ্যাবজর্বেন্স পেয়েছি। তাহলে বলতো এই জায়গাটা যদি আমরা অ্যাবজর্বেন্স পাই, এই জায়গাটা যদি অ্যাবজর্বেন্স পাই, তাহলে এটাকে যদি আমরা আমাদের এই যে গ্রাফ পেপার, এই গ্রাফ পেপারে যদি অঙ্কন করি, দেখো তো এই বিন্দুতে মিলিত হলো। এবার এটাকে যদি আমরা আমাদের এই অক্ষ বরাবর আমাদের এই অজানা ঘনমাত্রার জন্য অ্যাবজর্বেন্স পেয়েছি, এই অক্ষ বরাবর অ্যাবজর্বেন্স থেকে আমরা কি এই গ্রাফ থেকে এক্স অক্ষে আমাদের এই অজানা ঘনমাত্রা কনসেন্ট্রেশন এক্স অক্ষে মান পাওয়া যাবে কি যাবে না? অবশ্যই যাবে। অর্থাৎ এটাকে যদি আমরা নিচের দিকে এদিকে দাগ টানি, তাহলে আমাদের এই অ্যাবজর্বেন্সের জন্য অজানা ঘনমাত্রার জন্য এক্স অক্ষ বরাবর আমরা এখানে যেটা পেলাম এটাই হলো সেই অজানা ঘনমাত্রা। বুঝা গেছে? অর্থাৎ কপার সালফেট যে নমুনাটা সাপ্লাই করা হয়েছে সেই সাপ্লাইকৃত কপার সালফেটের কনসেন্ট্রেশন কত সেটা কিন্তু আমরা এক্স অক্ষের মান থেকে, আমরা এই গ্রাফে এক্স অক্ষের মান থেকে বের করতে পারছি, কারণ এই অজানা ঘনমাত্রা দ্রবণটা এখানে দিলে আমরা এখান থেকে কম্পিউটারে অ্যাবজর্বেন্স পাবো। তাহলে এই অ্যাবজর্বেন্সের জন্য এক্স অক্ষে মানটা হচ্ছে ঠিক এই জায়গাটা, মনে করো সেটা হতে পারে 0.5, বুঝা গেছে? 0.5 মোল পার লিটার। তাহলে এইভাবে আমরা কিন্তু অজানা ঘনমাত্রার দ্রবণের ঘনমাত্রাটা কত সেটা আমরা আমাদের বিয়ার-ল্যাম্বার্টের সূত্র এবং সেই সূত্রের মাধ্যমে গ্রাফ ব্যবহার করে আমরা খুব সহজে বের করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি ব্যাপারটা বুঝতে পারতেছো মূলনীতি। ঠিক এইভাবে যা বললাম এইভাবে লিখতে হবে সুন্দর করে। তো এখন দেখো, তোমার অনেকগুলো কোশ্চেন হতে পারে এখানে যে স্যার আমরা সব কিছু বললাম, তাহলে আমরা এই ক্ষেত্রে কেন এই ক্ষেত্রে মোনোক্রোমেটিক অর্থাৎ এক বর্ণী আমাদের যে ওয়েভলেন্থ অর্থাৎ এক বর্ণী যে আলোক রশ্মি সেটা ব্যবহার করলাম? এখানে তো আমরা পলিক্রোমেটিক ব্যবহার করতে পারতাম, বাট পলিক্রোমেটিক ব্যবহার করলাম না কেন? খুব ভালো করে বুঝবা পলিক্রোমেটিক কেন ব্যবহার করিনি। মনে করো এখানে যে সোর্সটা আছে এখান থেকে যদি পলিক্রোমেটিক ব্যবহার করতাম, তাহলে এখান থেকে দেখো বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্য অর্থাৎ 380 থেকে 780, যদি ভিজিবল কথা বলি 380 থেকে 780 এই তরঙ্গদৈর্ঘ্যে আলোক রশ্মি এখান থেকে যেত। মনে করো 380, মনে করো 500 অথবা 600 অথবা 700, অসংখ্য তরঙ্গদৈর্ঘ্যের আলোক রশ্মি যেত। তো অসংখ্য তরঙ্গদৈর্ঘ্যের আলোক রশ্মি যখন যেত এর মধ্যে দিয়ে, তখন শুধু দ্রবণা দ্রাবক অণুও শোষণ করত, এখান থেকে শক্তি শোষণ করত, তার ক্ষেত্রে আবার ট্রান্সমিট ঘটতো, দ্রব অণুও কিন্তু বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যে আলোক শোষণ করতো। তাহলে বলতো এই বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যে আলোক শোষণ করে, দ্রব এবং দ্রবক উভয় যদি শোষণ করে, তাহলে আমাদের এই কম্পিউটারে যে সিগন্যালগুলো তৈরি করবে এই সিগন্যালটা অত্যন্ত ওয়াইড হবে। অর্থাৎ সিগন্যালটা লক্ষ্য করো, এরকম না হয়ে সিগন্যালটা ওয়াইড হয়ে যাবে। সিগন্যালটা তখন হবে এরকম, দেখো এরকম সিগন্যাল হবে। এরকম যদি সিগন্যাল হয় তাহলে আসলে কোনটা ধরে আমরা কাজ করব, কোন তরঙ্গদৈর্ঘ্যের জন্য আমরা অ্যাবজর্বেন্স অথবা আমাদের ট্রান্সমিট ধরে কাজ করব সেটা পাওয়া যাবে না। এই কারণে আমাদের পলিক্রোমেটিক ব্যবহার না করে মোনোক্রোমেটিক ব্যবহার করা হয়েছে। তো মোনোক্রোমেটিক ব্যবহার করলে কি হবে? মোনোক্রোমেটিক ব্যবহার করলে তখন দ্রাবক এবং দ্রবের মধ্যে শুধুমাত্র দ্রব অণুটা আমাদের আলোক শোষণ করবে এবং একাধিক তরঙ্গদৈর্ঘ্য না হওয়ার কারণে একটা মাত্র তরঙ্গদৈর্ঘ্য আলোক শোষণ করবে। তো আর প্রশ্ন হতে পারে স্যার দ্রাবক অণু কি শোষণ করবে না? হ্যাঁ, শোষণ করতে পারে, তবে দ্রবটা শোষণ করবে এবং তাদের ক্ষেত্রে আমাদের কোন তরঙ্গদৈর্ঘ্য বের করবো তাও বের করা যাবে। দেখো কেমন হবে। মনে করো আবার আমরা আমাদের গ্রাফে গেলাম, এটা হলো আমাদের অ্যাবজর্বেন্স, এটা হচ্ছে আমাদের তরঙ্গদৈর্ঘ্য কাল্পনিক। এক্স অক্ষ বরাবর আমরা তরঙ্গদৈর্ঘ্য স্থাপন করলাম, সেটা ইউভি ভিজিবল হতে পারে অথবা ভিজিবল হতে পারে। আমরা ভিজিবলের কথা বলতেছি। তা ভিজিবল মনে করো আমাদের এটা হলো 400 ন্যানোমিটার, এটা হলো আমাদের 600 ন্যানোমিটার, এটা কাল্পনিক, এটা মনে করো আমাদের 800 ন্যানোমিটার। বুঝা গেছে? তো একটু খেয়াল করো, আমরা আমাদের ওই যে স্যাম্পল নিয়েছিলাম, মনে আছে? স্যাম্পলের মধ্যে আমরা আমাদের এটা নমুনা নিলাম, যে কোনো একটা নমুনা নিলাম, নেওয়ার পর ওর মধ্যে দিয়ে 400 তরঙ্গদৈর্ঘ্যের আলোক চালনা করলাম। 400 তরঙ্গদৈর্ঘ্যের আলোক চালনা করবো, এরপর আমরা 600 তরঙ্গদৈর্ঘ্যের আলোক চালনা করবো, তারপর 800 তরঙ্গদৈর্ঘ্যের আলোক চালনা করবো। তো চালনা করলে আমরা আমাদের অ্যাবজর্বেন্স পেলাম এবং কম্পিউটারে যে সিগন্যালগুলো তৈরি হবে, যে পিকগুলো তৈরি হবে, যেটাকে বর্ণালী ফটোমিটার বলতেছি, ওখানে আমরা যে পিকগুলো পাবো, পিকগুলোর দিকে একটু তাকাও। আমরা মনে করো পিকগুলো পেলাম, আমরা এরকম পিক পাবো, এরকম পিক পেলাম। তো বলতো এই যে পিকগুলো পেয়েছি, এই পিকগুলো ক্ষেত্রে কিন্তু শোষণ হয়েছে, এই যে সব শোষণ, কিন্তু বুঝা গেছে? এই সব শোষণ। তো বলতো
তাহলে একটা নমুনা নিয়ে তার মধ্যে প্রথমে 400 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের রশ্মি চালনা করব, তারপর তার আগে 380, তারপর 400, 550, 500, 600, 700, 780 বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যে আলোচনা করে আমরা আমাদের কম্পিউটারে এই সিগন্যালগুলো দেখতে পাবো। এই সিগন্যালের মধ্যে সবচেয়ে ম্যাক্সিমাম যে সিগন্যালটা, এই হলো সেই ম্যাক্সিমাম সিগন্যাল। এই সিগন্যালের জন্য ম্যাক্সিমাম যে সিগন্যালটা হবে, বুঝতে হবে আমাদের দ্রব অণুটা আমাদের ওই তরঙ্গদৈর্ঘ্যের ওয়েভলেন্থটা বেশি শোষণ করছে, বুঝা গেছে? সেই তরঙ্গদৈর্ঘ্যের ওয়েভলেন্থটাই শুধুমাত্র আমরা ব্যবহার করব। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, সেই তরঙ্গদৈর্ঘ্যটা হচ্ছে, আমরা যদি এদিকে তাকাই, দেখো তো সেই তরঙ্গদৈর্ঘ্যটা হচ্ছে 500 ন্যানোমিটার। তাহলে আমরা আমাদের কম্পিউটারে আমাদের যে কম্পিউটার, এই কম্পিউটারে আমরা সফটওয়্যারটা ডিজাইন এমনভাবে করব যে সে শুধুমাত্র 500 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যে আলোকরশ্মিটা আমাদের শোষণ করতে পারবে। সেইভাবে আমরা সফটওয়্যার তৈরি করে আমাদের এই টোটাল সিস্টেমটাকে তৈরি করব, যেন আমাদের সোর্স থেকে যে আলোকরশ্মিগুলো আসবে, সেই আলোকরশ্মিগুলো যখন ডিটেক্টরে ধরা পড়বে, এই ডিটেক্টর কম্পিউটারের সাথে যুক্ত, সফটওয়্যারটা আমাদের ওই ডিটেক্টরের সাথে যুক্ত হওয়ার কারণে ডিটেক্টরে শুধুমাত্র 500 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্য থেকে যে আলোকরশ্মি শোষণ হয়েছে অথবা ট্রান্সমিট ঘটছে, সেটাই শুধুমাত্র কাউন্ট করবে, অন্য কোনো তরঙ্গদৈর্ঘ্য শোষণ করবে না বা কাউন্ট করবে না। এই জন্যই এবার কি বোঝা গেছে যে আমাদের ভিন্ন তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে কোন তরঙ্গদৈর্ঘ্যটা, কোন মোনোক্রোমেটিক ওয়েভলেন্থটা ব্যবহার করব, সেটা কিন্তু আমরা এই গ্রাফ থেকেও বের করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শেষ হয়ে হইল না শেষ, একটা কথা আছে। তো আমাদের এটা অত্যন্ত টাফ টপিক ছিল, অনেকে এগুলো পড়ে না, তারপরে আমরা এটা পড়িয়ে দিচ্ছি। এরপরে আমাদের কি বলে, আমাদের এই বর্ণালী মিতির মাধ্যমে, অর্থাৎ আমাদের বিয়ার-ল্যাম্বার্টের সূত্রের কিছু আমাদের প্রয়োগ আছে, সেই প্রয়োগগুলোও নিয়ে আমরা আলোচনা করব। এই জন্য আমাদের আরও একটা ক্লাস লাগবে, অর্থাৎ অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি, এটা আলোচনা করব। তারপরে আমরা এখানে ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি আলোচনা করব। এছাড়া এইচপিএলসি, হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি অ্যান্ড জিসি, অর্থাৎ গ্যাস ক্রোমাটোগ্রাফি, এরকম কিছু কয়েকটা টপিক আছে। এই জন্য আমাদের আসলে এগুলো সো টাফ টপিক, এই জন্য খুব ভালো করে বুঝতে হবে তোমাকে, এবং খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে, এবং তোমাকে এগুলো রিডিং করে নিতে হবে আগে, তারপরে আমার ক্লাস করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আলোচনা করব বিয়ার-ল্যাম্বার্ট সূত্রের সীমাবদ্ধতা। দেখো, বিয়ার-ল্যাম্বার্টের সূত্রের সীমাবদ্ধতা, বিয়ার-ল্যাম্বার্টের সূত্রের সীমাবদ্ধতা, বিয়ার-ল্যাম্বার্টের সূত্রের সীমাবদ্ধতা। 1 নাম্বার, সংক্ষেপে বলতেছি, এগুলো সুন্দর করে বই থেকে লিখে দিবা, মনে আছে? বিয়ার-ল্যাম্বার্টের সূত্র শুধুমাত্র লঘু দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য। দেখো, লঘু দ্রবণ 0.01 থেকে 0.001 এত মোলার দ্রবণের জন্য প্রযোজ্য। দেখো, গাঢ় দ্রবণের জন্য প্রযোজ্য না। লিখছো? 1 নাম্বার সংক্ষেপে লিখতেছি। দেখো, অতি লঘু দ্রবণ, অর্থাৎ 0.01 থেকে 0.001 মোলার দ্রবণের জন্য প্রযোজ্য, গাঢ় দ্রবণের জন্য না। গাঢ় দ্রবণের জন্য দাম। তো প্রশ্ন হতে পারে, স্যার কেন? বলতো, গাঢ় দ্রবণ যদি হয়, মানে ঘনমাত্রা যদি বেশি হয়, প্রচণ্ড যদি ঘনমাত্রা হয়, তাহলে আলোকরশ্মির কিন্তু রিফ্লেকশন হবে, প্রযোজ্য না, শোষণ হওয়া লাগবে। দেখো 2 নাম্বার, 2 নাম্বার লেখো মিথস্ক্রিয়া। মিথস্ক্রিয়া, মিথস্ক্রিয়া সংক্ষেপে লিখলাম, মিথস্ক্রিয়া। লেখো মিথস্ক্রিয়া। একটু খেয়াল করো, মিথস্ক্রিয়াটা কি? তুমি যে দ্রবণটা নিয়েছো, এই দ্রবণে যে দ্রব আছে, দ্রাবক আছে, এদের মধ্যে যেন কোনো অন্তঃক্রিয়া না ঘটে, অর্থাৎ দ্রব এবং দ্রাবকের মধ্যে কোনো সংযোজন, বিয়োজন, কোনো বিক্রিয়া, সাইড কোনো বিক্রিয়া, এগুলো যেন কোনো প্রভাব বিস্তার না করে। যদি কোনো দ্রবণের মধ্যে, দ্রব দ্রাবকের মধ্যে বিক্রিয়া ঘটে, অথবা সংযোজন ঘটে, বিয়োজন ঘটে, তাহলে এই সূত্র প্রযোজ্য না, মনে থাকে যেন। এই জন্য লিখছি মিথস্ক্রিয়া। 3 নাম্বার লেখো, হয়েছে লেখা? 3 নাম্বার লেখো, আলোর প্রতিফলন বা প্রতিসরণ হলে এই সূত্র প্রযোজ্য না। লেখো, আলোর প্রতিফলন বা প্রতিসরণ হলে, আলোর প্রতিফলন বা প্রতিসরণ হলে এই সূত্র প্রযোজ্য না। 4 নাম্বার, 4 নাম্বার লেখো, একবর্ণী আলোর ক্ষেত্রে প্রযোজ্য। মনে আছে গত ক্লাসে বলছিলাম, যার ওয়েভলেন্থ মাত্র একটা, তার জন্য এটা প্রযোজ্য। লেখো, একবর্ণী আলোর জন্য প্রযোজ্য, মনে থাকবে? মনোক্রোমাটিক বলা হয়, মনোক্রোমাটিক, একবর্ণী আলোর জন্য প্রযোজ্য। পলিক্রোমাটিকের জন্য প্রযোজ্য না। কেন প্রযোজ্য না, একটু আগে ব্যাখ্যা করছি। লেখো সূত্রের প্রয়োগ। নেক্সট টপিক লেখো সূত্রের প্রয়োগ। এই সূত্রের প্রয়োগ, অনেক প্রয়োগ আছে, তার মধ্যে একটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, AAS, মনে থাকবে? অ্যাটমিক অ্যাবজর্পশন স্পেকট্রোস্কোপি। এর মাধ্যমে আমাদের নমুনার মধ্যে সাধারণত ধাতব আয়নের পরিমাণ নির্ণয় করা হয়। আমরা এটার মাধ্যমে নমুনার মধ্যে আয়ন শনাক্তকরণ করা হয়।
70টির উপরে আয়ন শনাক্তকরণ করা যাবে আমাদের এই বর্ণালীবৃত্তির মাধ্যমে, যেটা কিনা বিয়ার নাম্বারের সূত্রে ব্যবহারিক প্রয়োগ। 2 নম্বর দেখো ইউভি ভিজিবল, মনে থাকবে ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি। ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি এর মাধ্যমেও আমাদের কোনো জৈব যৌগের মধ্যে, আমাদের কোনো পদার্থের মধ্যে, বিশেষ করে বায়োলজিক্যাল সিস্টেম অথবা প্যাথোলজি ডিপার্টমেন্ট অথবা মেডিকেল সায়েন্সে তোমার কোনো নমুনার মধ্যে কোনো লিকুইড সাবস্টেন্সের মধ্যে কোনো ট্রেস আয়ন আছে কিনা, যেমন আমাদের ইউরিনের মধ্যে কোনো আয়ন আছে কিনা, অথবা আমাদের রক্তের মধ্যে আমাদের কি অবস্থা, গ্লুকোজ কি অবস্থা আছে কিনা, গ্লুকোজের পরিমাণটা কত, এটা হলো সবচেয়ে আধুনিক টেকনোলজি এই ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি, এর মাধ্যমে এগুলো শনাক্তকরণ করা হয়। এছাড়া আমাদের কোনো ফুডের মধ্যে টক্সিক সাবস্টেন্স আছে কিনা অথবা হেভি মেটাল আছে কিনা, এগুলোর জন্য ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি, যেটা কিনা বিএল নাম্বারের সূত্র এখানে অ্যাপ্লাই করা হবে। অত্যন্ত মজার বিষয়, যদি কিনা তোমরা শিখতে চাও কমেন্ট সেকশনে কমেন্ট করবে, যদি শিখতে চাও তাহলে আমরা এগুলো আলোচনা করবো, তা নাহলে বাদ দেবো। অনেকে চিন্তা করছে স্যার এত দিন লাগতেছে কেন, অনেকে কেমিস্ট্রি তো তোমার 10-15টা ক্লাসে শেষ করছে, আপনি এত এই যে ডিটেলস আলোচনা করতে গেলে সময় লাগবে, বুঝতে দেখা। এছাড়াও আমরা এখান থেকে হাই পারফরমেন্স লিকুইড ক্রোমাটোগ্রাফি আলোচনা করব, এখান থেকে গ্যাস ক্রোমাটোগ্রাফি আলোচনা করব, বুঝা গেছে? এগুলো হচ্ছে আমাদের 42 নম্বরের সূত্রের প্রয়োগ। এই সমস্ত প্রয়োগের মাধ্যমে আমরা নমুনা মিশ্রণ থেকে কিভাবে জৈব উপাদানগুলো সেপারেশন করা যাবে, সেপারেশনের সব আধুনিক টেকনিক হলো এটা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের এই বিয়াল ল্যাম্বার্টের সূত্রের মাধ্যমে কিছু অঙ্ক দেখাবো। এটা তোমাদের হাজাইনাগের বইতে আছে, আমরা দু একটা অঙ্ক দেখাই তাহলে বুঝতে সহজ হবে। বিয়াল ল্যাম্বার্টের সূত্রের মাধ্যমে আমরা কিছু অঙ্ক এখানে দেখাবো। এটা হলো 479 পেজ, 479 পেজ, 479 পেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দ্রুত শেষ করব। 3.77 সব অঙ্ক একই রকম, 2 রকমের নিয়মের অঙ্ক। আমরা একটা অঙ্ক দেখা দিচ্ছি, দুইটা অঙ্ক দেখা দিচ্ছি, তাহলে বুঝতে পারবা। স্পেকট্রোমিটারে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের গিভেন এল সমান 1 সেন্টিমিটার দেওয়া আছে। আচ্ছা, একটি সেলে রাখা দ্রবণের মোলার শোষণ সহগ, তা মোলার শোষণ সহগকে এপসাইলন দিয়ে প্রকাশ করা হয়। এপসাইলন ইকুয়াল টু 1.0 × 10⁵ এত লিটার পার মোল পার সেন্টিমিটার। আচ্ছা, এরপরে লেখা আছে এবং বিশোষণ মাত্রা বা অ্যাবজর্বেন্স হলো, অর্থাৎ এ সমান দেওয়া আছে অ্যাবজর্বেন্স অন এন্ড ঘনমাত্রা সি ইকুয়াল টু হট। তো আমরা জানি এ ইকুয়াল টু এপসাইলন সিএল, এখান থেকে সি সমান এ বাই এপসাইলন এল। এই সমীকরণে মান বসায় দিলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তো এই শিক্ষার্থীবৃন্দ, আমরা আশা করি এই অঙ্কগুলো শান্ত মেডিকেল অ্যাডমিশন টেস্টে, বোর্ড পরীক্ষায় অবজেক্টিভে, অথবা ঢাকা ইউনিভার্সিটির অথবা আমাদের খুলনা ইউনিভার্সিটির লাইফ সায়েন্সের বিভিন্ন অবজেক্টিভে, যেখানে অবজেক্টিভ আছে সেখানে এগুলো থাকবে। দেখো লেখা আছে আমাদের এখানে 3.78 যেটা লেখা আছে, স্পেকট্রোমিটারের 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের, খেয়াল করে একটু, গিভেন স্পেকট্রোমিটারের 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের, দেখো পাথ লেন্থ দেওয়া আছে 1 সেন্টিমিটার, এবং একটি সেলে রাখা একটি নমুনা দ্রবণ কোন নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের আলোর 80% ট্রান্সমিট হয়। তাহলে দেখো টি লেখা দেওয়া আছে 80% সমান 0.8, তাই তো 80%। আচ্ছা, ওই আলোর তরঙ্গদৈর্ঘ্য নমুনা দ্রবণের মোলার শোষণ সহগ 2 হলে নমুনার মোলার ঘনমাত্রা কত হবে? তাহলে মোলার শোষণ সহগ এপসাইলন সমান হচ্ছে 2, আর হচ্ছে এখানে মোলার ঘনমাত্রা কত হবে? সি ইকুয়াল টু হট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা জানি এ ইকুয়াল টু এপসাইলন সি এল, এটা হলো আমাদের সমীকরণ। এই সমীকরণ থেকে আমরা সি বের করতে পারবো, তাই তো? এই সমীকরণ থেকে সি সমান হচ্ছে এ বাই এপসাইলন এল, এটাকে একটা সমীকরণ নাম্বার রাখলাম। বলতো এই সমীকরণে দেখো আমাদের এর মান দেওয়া আছে, এল এর মান দেওয়া আছে, জাস্ট এর মানটা জানতে হবে। দেখো আমরা আরো জানি a ইকুয়াল টু মাইনাস লগ টি, মনে আছে? অর্থাৎ a সমান ট্রান্সমিটেন্সের মধ্যে সম্পর্ক দেখাইছি, অতএব মাইনাস লগ টির মানটা দেওয়া আছে দেখো 0.8। এখানে ক্যালকুলেশন করলে তুমি এখানে একটা মান পাবা। এবার এই মানটা 1 নম্বর সমীকরণে বসাবা, অতএব 1 নম্বর সমীকরণ থেকে c ইকুয়াল টু এখানে যে মানটা পেয়েছি এটাকে এটা দিয়ে ভাগ করব, ক্যালকুলেশন করলে আমাদের এখানে আরেকটা মান পাওয়া যাবে।
তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের বাকি যে অঙ্কগুলো আছে সব একই নিয়ম, অর্থাৎ দুইটা নিয়ম, একটা হলো সরাসরি বের করা, একটা হলো এ বের করে তারপরে এই সমীকরণে বসে সি মান বের করা। আমরা আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো যে কিভাবে আমাদের এই অঙ্কগুলো করতে হবে। তাহলে বিয়ার-ল্যাম্বার্টের সূত্র সম্পর্কে ডিটেলস যে আলোচনা, এগুলো আমরা আলোচনা করলাম। আমাদের বইয়ের শেষের দিকে আমাদের এখানে কি বলেছে, আমাদের পারমাণবিক শোষণ প্রণালী, ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি, এই সমস্ত নিয়ে আলোচনা করছে। আমরা ইনশাল্লাহ সময় সুযোগ পেলে আমরা হয়তো নেক্সট দিন আলোচনা করব। যদি শিখতে চাও, আর যদি না শিখতে চাও তাহলে আমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো। যদি শিখতে না চাও তাহলে আমরা আমাদের পরীক্ষা নিয়ে শুরু করব। বুঝা গেছে? এগুলো কেমিস্ট্রি হায়ার প্রিন্সিপাল, আমাদের এমনি সিলেবাসে তেমন নাই, সব বইতে নাই আমাদের, তবে জৈব রসায়ন লাগবে, এই জন্য আমাদের এটা আলোচনা করতে হবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের ক্লাস, আমাদের স্পেকট্রোমিটার, যে স্পেকট্রোফটোমেট্রি যেটা আলোচনা করলাম, ভিজিবল, এগুলো পরবর্তী দিন আলোচনা করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের ক্লাস এখানে শেষ করছি।